নমস্কার। আজকে মকর রাশিকে নিয়ে বলবো। মকর রাশির ক্ষেত্রে মঙ্গল নভেম্বরের এই 20 তারিখে নক্ষত্র পরিবর্তন করবে, আসবে হচ্ছে বুধের নক্ষত্রে। বুধের নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্রে অবস্থান করবে। আবার বুধ 21শে নভেম্বর বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে এবং 24শে নভেম্বর বকরি অবস্থায় চলে আসবে তুলা রাশিতে। ভাগ্যের ঘরের অধিপতি কর্মের ঘরে অবস্থান করবে। আবার অপরদিকে সূর্য কিন্তু অনুরাধা নক্ষত্রে থাকছে এবং লাভের ঘরেই অবস্থান করছে। লাভের ঘরে মঙ্গলের সাথে অবস্থান করছে এবং 23শে নভেম্বর আবার রাহু নক্ষত্র পরিবর্তন করছে। রাহু কিন্তু চলে আসবে শতবিশা নক্ষত্রে। এবার এই সময়কালে রাহুর উপরে কিন্তু মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে। এর কিন্তু একটা বিশেষ প্রভাব পড়বে এই সময়কালে। তো এই সময়কালে মকর রাশি কোন দিক থেকে লাভবান হবে, কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে এই নক্ষত্রগত অবস্থানে, সেগুলো সমস্ত কিছু তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথমে বলি, যেটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে এটা আলোচনা নয়। এবং তার সাথে বলবো, যারা বহুদিন ধরে দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে খুব ভালো লাগে, অনুপ্রাণিত হই। তো যাই হোক, মূল বিষয়ে ফিরে আসি। তো এই যে একটা গ্রহদের অবস্থান হচ্ছে, কারণ মঙ্গল যখন জ্যেষ্ঠা নক্ষত্রে আসবে, জ্যেষ্ঠা নক্ষত্রটা হচ্ছে কি ইন্দ্রের নক্ষত্র এবং এর অধিপতি হচ্ছে কি বুধ। 4টি চরণই কিন্তু বৃশ্চিক রাশিতে পড়ছে। জ্যেষ্ঠা নক্ষত্রের যে সিম্বল আমাদের জ্যোতিষশাস্ত্রে দেওয়া হচ্ছে, সেটা কিন্তু হচ্ছে কি ছাতা। তার সাথে বলা হয়েছে তাবিজ, কবচ, গোলাকার, তারপর গোলাকার রিং, এই জিনিসগুলোকে বুঝাচ্ছে। এর যে উপরের যে বিস্তার, সেটাকে বলা হয় কি যে আক্রমণ, এবং যে নিচের যে বিস্তার তাকে বলা হয় রক্ষা হেতু। তো এই জিনিসটা বুঝাচ্ছে। এবং এই নক্ষত্রের মেন জিনিসটা হচ্ছে কি সংঘর্ষ, চ্যালেঞ্জ, এগুলো কিন্তু থাকে। তার সাথে কি থাকে, প্রোটেস্ট, যে কোথাও কোনো অন্যায় দেখলো সেখানটাতে প্রোটেস্ট করে দেওয়া। কোনো চ্যালেঞ্জ যদি আসে, সেই চ্যালেঞ্জকে মানে গ্রহণ করা, যে হ্যাঁ আমি গ্রহণ করলাম তোমার চ্যালেঞ্জ, এরকম জিনিসটা সংঘর্ষের মধ্যে থেকে একটা বড় জায়গায় পৌঁছে যাওয়া কিন্তু এটা বোঝায়। এবার সবই ঠিক রয়েছে, কিন্তু মঙ্গলের যে এই নক্ষত্রে অবস্থান, মঙ্গলের সাথে তো বুধের সম্পর্ক সবাই জানে যে একটা কি সম্পর্ক। তো এবার মঙ্গল এখানটাতে কি করবে? মঙ্গল তো একে উদ্দাসী, ও তো সেনাপতি, ও তো কিছু বুঝে না। ওর মধ্যে কি থাকে, আক্রমণ স্বভাব থাকবে, গন্ডগোল, অশান্তি, তেড়ে যাওয়া, এগুলো করবে এবং প্রোটেস্ট করবে। এবার প্রোটেস্টের জায়গাটা যেটা বললাম, সেই জায়গাটাতে বেশি করে উঠে আসবে প্রোটেস্ট জিনিসটা। তো মঙ্গল, আবার এদিকে সূর্য কিন্তু অবস্থান করছে অনুরাধা নক্ষত্রে, সেটা হচ্ছে কি শনির নক্ষত্র, এবং শনির নক্ষত্রে ডিসেম্বরের 3 তারিখ পর্যন্ত থাকবে। অপরদিকে শনিদেব 28শে নভেম্বর কিন্তু মার্গী হচ্ছে 28শে নভেম্বর, সেটা হচ্ছে পুনর্বসু পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে। এবং দেবগুরু বৃহস্পতি আবার কেন্দ্রে সপ্তম ঘরে অবস্থান করছে, উচ্চ অবস্থায় বক্রী হয়ে রাশির উপর দৃষ্টি থাকছে। এর আগে আলোচনা করেছিলাম যে নিজের নক্ষত্রে উচ্চ অবস্থায় বক্রী হচ্ছে এবং তার দৃষ্টি কিন্তু এই সূর্য, মঙ্গল, বুধের উপরে থাকবে 24 তারিখ পর্যন্ত। তারপরে তো বুধ আবার রিটার্ন হয়ে আসবে, শুক্রের সাথে জুতি হবে। আবার শুক্র 26 তারিখে রাশি পরিবর্তন করে এই লাভের ঘরে প্রবেশ করবে। শুক্রও কিন্তু আবার চলে আসবে সেই বিশাখা নক্ষত্রে। একসাথে কিন্তু 3টি গ্রহ অবস্থান। অপরদিকে বুধ কিন্তু আবার ডিসেম্বরের 5 তারিখে চলে আসবে আবার হচ্ছে এই লাভের ঘরে। তো একসাথে চতুর্গ্রহই কিন্তু যোগ তৈরি হবে আগামী দিনে। কিন্তু মঙ্গলের অবস্থান ভালো না, যতক্ষণ পর্যন্ত জ্যেষ্ঠা নক্ষত্রকে ছাড়বে না। তো এই অবস্থাতে কি হবে, দেবগুরু বৃহস্পতি নিয়ে বিশেষ বলেছিলাম যে একটা মনের মধ্যে ইগো জিনিস আসবে, একটা অহংকার জিনিস আসবে, সর্বজানি সবকিছু, এই জিনিসগুলো অনুভব হবে। তো এই সময়কালে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিটা থাকছে এই লাভের ঘরে, আবার রাশির উপরে, আবার শনির উপরে। অপরদিকে আবার রাহু কিন্তু আবার 23শে নভেম্বর নিজের নক্ষত্র শতবিশাতে চলে আসছে। বা নিজের নক্ষত্রে যখন কোনো গ্রহ অবস্থান করে, এমনিতে বলবান হয়ে যায়। এবার এদিকে কি হচ্ছে, মঙ্গলের চতুর্থ দৃষ্টি যে রাহুর উপরে পড়ছে। তো রাহু মকর রাশির ক্ষেত্রে তো কারক গ্রহ, কিন্তু মঙ্গল দ্বারা দৃষ্ট তো এই সময়কালে। এবং যে নক্ষত্রে থাকছে, এটা তো সংঘর্ষের নক্ষত্র, যে কোনো চ্যালেঞ্জ, প্রোটেস্ট করার নক্ষত্র। তার দৃষ্টি থাকছে দ্বিতীয় ঘরে, যেখানটাতে রাহু অবস্থান করছে। বা রাহু যে ঘরটাতে অবস্থান করছে সেটা হচ্ছে কুম্ভ রাশি। এবং কুম্ভ রাশিতে কি বুঝাচ্ছে, এটা দ্বিতীয় ঘর, বাণীর ঘর। রাহু বাণীর ঘরে অবস্থান করছে, ধনসম্পত্তির ঘরে অবস্থান করছে। তো যে স্ট্রাকচারটা পাওয়া যাচ্ছে, সেটাতে কিন্তু ধনসম্পত্তির আর্থিক দিকটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। শুধু ডিসিশন নিতে হবে এবং মানুষের সাথে ভালো মন্দ করে মিশতে হবে এই সময়কালে, না তো ইফেক্ট হবে এই মকর রাশি বহু জায়গাতে।
নিজের ভুল ডিসিশনের জন্য, নিজের সমস্ত কিছু মানে ইফেক্টেড হয়ে যাবে এক কথায় বলতে গেলে, নিজের ব্যবহারের জন্য, নিজের মানসিকতার জন্য, এগুলো কিন্তু যে ভুল ডিসিশন নিয়ে ফেলবে। কারণ রাহু যে ঘরটাতে অবস্থান করছে, দ্বিতীয় ঘরে রাহু অবস্থান করছে, রাহুর যে দৃষ্টিগুলো পড়ছে সেটা কি ষষ্ঠ ঘরে পড়ছে, অষ্টম ঘরে পড়ছে, সেরকম কর্মের ঘরে পড়ছে। এবার মঙ্গলের সাথে যে যতগুলো গ্রহ অবস্থান করছে তাদের দৃষ্টি পঞ্চম ঘরে যে পড়ছে, সন্তানের ঘরে পড়ছে। অর্থাৎ এই সময়কালে কথাবার্তার দিক থেকে বিশেষভাবে সাবধান। কারণ যে ঘরগুলোতে অবস্থান করছে গ্রহ এই এবং যে নক্ষত্রগুলো পাচ্ছে সেই নক্ষত্রগুলো কিন্তু ভালো না। যেরকম সূর্য অবস্থান করছে অনুরাধা নক্ষত্রে, শনির নক্ষত্রে, পুত্রের নক্ষত্রে পিতা অবস্থান করছে। এবার পিতা পুত্রের সম্পর্ক কি শনি আর সূর্যের সম্পর্ক তো সবাই জানে। অর্থাৎ এই সময়কালে কিন্তু একটা ডিস্টেন্স জিনিসটা আসছে, যে পিতা মাতার কাছ থেকে দূরে সরে যাওয়া বা কোনো বয়োজ্যেষ্ঠ লোক যেরকম যে ঘরটাতে অবস্থান করছে, সূর্য তো পিতার কারক। এবার সূর্য অবস্থান করছে হচ্ছে লাভের ঘরে, একাদশ ঘরে। এখানটাতে বড় বাড়ির বড় ভাই বোনদের সাথে সম্পর্ক কিংবা বয়োজ্যেষ্ঠ লোকেদের সাথে সম্পর্ক, এবং এখানটাতে পিতা মাতার যেরকম সম্পর্কটা উঠে আসছে সেরকম শনি আবার অবস্থান করছে ছোট ভাই বোনদের ঘরে। তো সম্পর্ক জিনিসটা উঠে আসছে, অর্থাৎ সম্পর্কের দিক থেকে একটা নষ্ট। রাহু দ্বিতীয় ঘরে অবস্থান করছে, তার উপর মঙ্গলের দৃষ্টি থাকছে, অর্থাৎ আত্মীয় স্বজনদের সম্পর্কের জায়গাটা এখানটাতে উঠে আসছে। বিশেষ করে এই জায়গাগুলোতে উঠে আসছে। এই সম্পর্কের জায়গাটাতে বিচ্ছেদ, গন্ডগোল, অশান্তি হওয়ার সম্ভাবনা থাকবে যতক্ষণ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি ওই মানে ডিসেম্বরের 5 তারিখে ফিরছে না, এবং মঙ্গল যতক্ষণ পর্যন্ত রাশি পরিবর্তন করছে না, এবং সূর্য যতক্ষণ পর্যন্ত রাশি পরিবর্তন করছে না, একটু ডিস্টার্ব থাকবে। তবে নর্মাল হয়ে যাবে হচ্ছে 5 তারিখের পর থেকে। 5 তারিখের পর থেকে অনেক উন্নতি পাবে এই মকর রাশি, বিভিন্ন দিক থেকে, বিভিন্ন ক্ষেত্রে। এবার এই যে যতগুলো গ্রহের চতুর্গ্রহ কিন্তু এখানটাতে একসময় অবস্থান করবে। বুধ, তারপরে শুক্র, তারপরে হচ্ছে সূর্য, তারপরে হচ্ছে মঙ্গল লাভের ঘরে থাকবে। লাভের দিকটা অ্যাক্টিভ থাকবে। এবার যে ঘরগুলোর কথা বলছি সেটা কি, যে পঞ্চম ঘরে এই 4টি গ্রহের দৃষ্টি থাকবে এক সময়, এবং মঙ্গলেরও দৃষ্টি থাকবে, সূর্যেরও দৃষ্টি থাকবে। তাহলে এখানটাতে কি হবে, পঞ্চম ঘরটা কিসের ঘর? সন্তানের ঘর, শিক্ষা দীক্ষার ঘর। তাহলে সন্তানের সাথে কিন্তু একটা বিচ্ছেদ জিনিসটা উঠে আসছে, শিক্ষার দিক থেকে হোক। এবং এই সময়কালে নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। গর্ভবতী মায়েরা যারা সন্তান মানে যাই হোক সেই জায়গাটাতে গর্ভবতী মায়েরাও কিন্তু নিজেদের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। মঙ্গল যেরকম দেখছে হচ্ছে পঞ্চম ঘরকে, সেরকম দেখছে তো আবার অষ্টম ঘরকে। তো অষ্টম ঘরেও তো অষ্টম দৃষ্টি পড়ছে যে ষষ্ঠ ঘরে। তো ষষ্ঠ ঘর যেটা হচ্ছে মিথুন রাশি, তো মিথুন রাশিতে মঙ্গলের দৃষ্টি থাকছে, অষ্টম দৃষ্টি এই জ্যেষ্ঠা নক্ষত্র থেকে। আবার বুধ রাহুরও তো দৃষ্টি থাকছে এই ষষ্ঠ ঘরে। অর্থাৎ ভুল ডিসিশনের জন্য হয়তো মানে অর্থকড়ি নষ্ট করে ফেলা, কিংবা যেখানটাতে প্রয়োজন না সেখানটাতে কাউকে ঋণ দিয়ে ফেলা, কাউকে দায়িত্ব নিয়ে ফেলা, এগুলো দিক থেকে কিন্তু দূরে থাকতে হবে এই মকর রাশিকে, না তো কিন্তু অসুবিধা পোহাতে হবে। যে কি আমি দায়িত্ব নিয়ে নিলাম যে কারোর আত্মীয় স্বজনের বা বন্ধু বান্ধবদের, তাহলে কিন্তু অসুবিধায় পড়তে হবে। এবং সূর্য যে নক্ষত্র অনুরাধা নক্ষত্রে অবস্থান করছে, এখানটাতে বন্ধু বান্ধবের সংখ্যা পরিচিতি যথেষ্ট বৃদ্ধি পাবে। যেরকম ভালো বন্ধু জুটবে সেরকম তো খারাপ বন্ধুও জুটবে। আবার শতবিশা নক্ষত্রে রাহু, তার উপর মঙ্গলের দৃষ্টি। রাহু মানে কি, একেই তো ক্রোধ তৈরি করবে মনের মধ্যে, যে দিগ তার সাথে একটা ভ্রম জিনিসটা তৈরি করবে, এবং দ্বিতীয় ঘর থেকে খাবার দাবারের বিচার করাচ্ছে, এবং মঙ্গলের দৃষ্টি থাকছে। মঙ্গল বুধের নক্ষত্র থেকে সেই দৃষ্টি দিচ্ছে। অতএব খাবার দাবারের দিক থেকেও যথেষ্ট খেয়াল, বদ অভ্যাস, বদ নেশা ভাঙ এগুলো থেকে কিন্তু যথেষ্ট দূরে থাকতে হবে এই সময়কালে। নেশার প্রতি আসক্ত শতবিশা নক্ষত্র বলেছি যে ভালো সঙ্গ পেলে ভালো জায়গায় যাবে, খারাপ সঙ্গ পেলে খারাপ জায়গাতে চলে যাবে। নেশা ভাঙ এগুলো দিক থেকে, বদ অভ্যাস থেকে দূরে থাকতে হবে। সেরকম শত্রুতাও হয়ে যাবে। শত্রুরা ছলচাতুরি করে মিশবে, বন্ধুর স্বভাবে মিশবে, এবং ক্ষতি করার চেষ্টা করবে। অতএব এই সময়কালে সজাগ হয়ে কাজকর্ম করতে হবে মকর রাশিকে এই কটা দিন, একদম ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত। তারপরে 5 তারিখের পর থেকে বিশেষ উন্নতি দেখতে পাবে, যখন দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় আবার চলে আসবে সেই মিথুন রাশিতে। ষষ্ঠ ঘরে যখন দেবগুরু বৃহস্পতির অবস্থান হবে, তখন দেবগুরু বৃহস্পতি কর্মের ঘরকেও দেখবে, সেরকম দেখবে হচ্ছে রাহুকেও দেখবে। রাহু শতবিশাতে থাকছে, অপরদিকে শনিদেবও 28 নভেম্বর মার্গী হয়ে যাচ্ছে।
তার যে একটা প্রভাব সেটা অবশ্যই থাকবে, কিন্তু এখানটাতে সম্পর্ক জিনিসটা যথেষ্ট উঠে আসছে। বিভিন্ন রকম সম্পর্ক, কারোর দায়িত্ব নেওয়া যাবে না এই সময়কালে। বাড়ির দাদা দিদি ভাই বোনদের সাথেও সম্পর্ক ভালো রাখতে হবে, না তো একটা সম্পর্ক জায়গা বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা থাকবে। পিতা মাতার সাথে সম্পর্ক খারাপ হওয়ার থাকবে, বন্ধু বান্ধবের সম্পর্ক খারাপ হওয়া থাকবে, সমাজে যাদের সাথে মিশবো তাদের সাথে কিন্তু উচ্চবাক্য হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে, বা যেখানেতে ভালো একটা ড্রিল হওয়ার কথা চলছে সেই জায়গাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে এই ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত। যার জন্য এই সময়কাল বিশেষভাবে সাবধান, নিজের কথাবার্তা নিজের কাজের জায়গাটাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। চট করে মাথা গরম করা যাবে না, ভুলভাল ডিসিশন নেওয়া যাবে না, বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে ভুল জায়গায় যাওয়া যাবে না, বদ অভ্যাস থেকে দূরে থাকতে হবে, নেশা জাতীয় পদার্থ থেকে দূরে থাকতে হবে, আত্মীয় স্বজনদের সাথে বাক বিতণ্ডায় গন্ডগোল বা জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, ক্লায়েন্টের সাথে অশান্তি গন্ডগোল বা সয় সম্পত্তি নিয়ে ভাইয়ে ভাইয়ে গন্ডগোল, এগুলোও কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব এদিক থেকে কিন্তু বিশেষভাবে সাবধান, যতক্ষণ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় সেই মিথুন রাশিতে আসছে না। এই কয়েকটা দিন বিশেষভাবে সাবধান। তারপর যখন দেবগুরু বৃহস্পতি চলে আসবে এই মিথুন রাশিতে, তখন তো মকর রাশির মানে চারিদিক থেকে বললে বললে একদম চরম উন্নতির জায়গায় চলে যাবে এই মকর রাশি। শুধু এই কটা দিন, যতদিন পর্যন্ত এই অনুরাধা আর এই জ্যেষ্ঠা নক্ষত্রকে মঙ্গল আর সূর্য ছাড়ছে না, ততদিন পর্যন্ত কিছুটা হলেও কিন্তু অসুবিধা হবে। হ্যাঁ, এবার লাভ যথেষ্ট হবে। লাভ নিয়ে গন্ডগোল হতে পারে। যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তারাও সাবধান, কারণ দেবগুরু বৃহস্পতি সেই সপ্তম ঘরে অবস্থান করছে, তার দৃষ্টি লাভের ঘরে থাকবে উচ্চ অবস্থায় বক্রী হয়ে। অতএব পার্টনারে যারা ব্যবসা বাণিজ্য করছেন সেই দিক থেকেও কিন্তু বিশেষভাবে সাবধান। তবে কামাইয়ের যে অর্থের জায়গাটা, সেই জায়গাটা ঠিক থাকবে, একাধিক উপায়ে ইনকামের রাস্তা থাকবে, কিন্তু এই সমস্ত দিকে একটা বাধা তৈরি হতে পারে এই মকর রাশির। এ সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতার আশীর্বাদ নেবেন, পিতা মাতা উভয়ের আশীর্বাদ নেবেন। এবং রাহুজনিত যাদের সমস্যা রয়েছে, আমি এর আগে ভিডিওতে তুলে ধরেছিলাম যে সরস্বতী যন্ত্র আর সূর্য যন্ত্র, এই দুটি জিনিসই হচ্ছে মকর রাশির ক্ষেত্রে সব থেকে আগে। মকর রাশির ক্ষেত্রে সব থেকে আগে, কারণ গ্রহদের কিন্তু এরকম প্রভাব থাকবে যে রাহু ধনসম্পত্তির ঘরে অবস্থান করছে, যথেষ্ট ভালো ফল দিবে রাহু শতবিশাতে, কিন্তু নিয়মগুলো করতে হবে। সরস্বতী যন্ত্র, সূর্য যন্ত্র, এগুলো বাড়িতে বিধিসম্মতভাবে স্থাপন করে তার যে একটা চর্চা, মানে যে মন্ত্রগুলো উচ্চারণ করে যেগুলো করতে হয়, সরস্বতী মন্ত্র উচ্চারণ করে মা সরস্বতীর জন্য নীল পুষ্প সেই সরস্বতী যন্ত্রে দেওয়া, সাদা চন্দন দেওয়া, সূর্যদেবকে লাল চন্দন সাদা চন্দন বেটে সূর্যের দেবের সেই যন্ত্রের উপর 11 বার ছিটানো, এগুলো করতে হবে। করলে যথেষ্ট ভালো ফল কিন্তু পাওয়া যাবে, এটাও কিন্তু মনে হতো। যাই হোক, অনেক কথা আলোচনা করলাম, অত ভয় পাওয়ার কোনো কারণ নেই, আগে থেকেই বলে দিলাম। এদিক থেকে বিশেষভাবে সাবধানে থাকতে হলে যথেষ্ট ভালো, কারণ 7.5-এর মধ্যে যে ঝুট ঝামেলাগুলো, এগুলোতে অনেক পোক্ত হয়ে গেছে মকর রাশি, তাও বলে দিলাম। সাবধানের মান নাই, যদি থাকা যায় তাহলে নিজেদের জন্যই ভালো। যে আগে থেকে রাস্তা দেখিয়ে দেওয়া, যে ওই রাস্তাতে গেলে রাস্তায় বড় বড় খাদা তারপরে গর্ত টর্ত রয়েছে, তো সেগুলো যদি আগে থেকে জেনে যায় তাহলে তো নিজেদের জন্যই যথেষ্ট ভালো। অতএব সেই জায়গাটাই আমি তুলে ধরার চেষ্টা করলাম। যদি আলোচনা সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে অবশ্যই আমাদের এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলের পাশে থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।